আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওটি পুরোপুরি টাটা গ্রুপকে নিয়ে। আর আপনারা জানেন যে টাটা মানেই ট্রাস্ট। টাটার প্রতি যে ইনভেস্টরদের কিন্তু আলাদাই একটা ভরসা রয়েছে। আর আপনি যদি দেখেন মার্কেটে এই গ্রুপের মতো মানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন যে মানে সবচেয়ে বেশি কোম্পানি রয়েছে বলতে গেলে আর কি। আর বলতে গেলে যে সেক্টরের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতেই কিন্তু রয়েছে। আপনি যদি আপনি এফএমসিজি সেক্টরের কথা ধরেন, ভেহিক্যাল সেক্টরের কথা ধরেন, পাওয়ার সেক্টরের কথা ধরেন, তারপরে আইটি সেক্টরের কথা ধরেন, সব কিছুতেই কিন্তু তাদের মানে বলতে গেলে একেবারে প্রথম সারিতে কিন্তু রয়েছে, একটা না একটা কোম্পানি রয়েছে। তো আপনি ইচ্ছা করলেই টাটা গ্রুপের এত ডাইভার্সিফাইড তাদের যে স্টক রয়েছে মার্কেটে লিস্টেড, সেখানে আপনি শুধু টাটা গ্রুপেরই কোম্পানি নিয়েই কিন্তু পোর্টফোলিও বানাতে পারেন, যেখানে 10-12-15টা স্টক আপনি আরামসে খুঁজে পাবেন, যেগুলো ভালো পারফরমেন্সও দিচ্ছে এবং সঙ্গে ভরসাযোগ্য। তো এই ভিডিওতে সেরকমই কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে, যেগুলো রিটার্নও খুব ভালো দিচ্ছে এবং সঙ্গে কিন্তু রিস্কটাও তুলনামূলক কম। বিশেষ করে যারা বিগিনার মার্কেটে, তাদের জন্য কিন্তু এই স্টকগুলো মানে বেস্ট হয়, সেফ হয়। এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না, কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আর আপনি যদি অন্যান্য গ্রুপের কথা ধরেন, যে বড় বড় গ্রুপগুলো রয়েছে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিজনেস প্রচুর রয়েছে, কিন্তু আলাদা আলাদা করে লিস্টেড নেই। আবার যদি আপনি আদানি গ্রুপকে ধরেন, আদানি গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড ভোলাটাইল, স্টকগুলো প্রচণ্ড ভোলাটাইল, বিশেষ করে মানে ট্রেডিং স্টাইলে বর্তমানে চলছে আর কি। বিশেষ করে যখন থেকে হিন্ডেনবার্গের রিপোর্টের ব্যাপারটি চলে এলো, তো সেক্ষেত্রে এই টাটা গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে অনেকটাই ভরসাযোগ্য এবং সঙ্গে কিন্তু রিটার্নও আপনাকে খুব সুন্দর দিচ্ছে আর কি, এই কোম্পানিগুলো যেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, চলে আসে এই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যে কোম্পানিটি, সেটা একেবারে অল টাইম হিট একটা কোম্পানি, টাইটান কোম্পানি, যেটা 3620 টাকায় চলছে বর্তমানে। আর এটা ইদানিং কিন্তু খুব ভালো পারফরমেন্স, পুরনো হাই কিন্তু ইদানিং ভেঙে দিয়েছে এবং বর্তমানে এর যে মার্কেট ক্যাপিটাল 3 লক্ষ কোটিরও ছাড়িয়ে গিয়েছে। আপনি 5 বছরের রিটার্ন দেখুন 300%-এর কাছাকাছি। 1 বছরে আপনি শুধু চার্টটা দেখুন, লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে। মানে খুব খারাপ অবস্থা না হলে কিন্তু এই কোম্পানি কম দামে পাওয়াই যায় না। আপনি দেখুন, কোভিডের টাইমে একটা ভাঙা ভেঙেছিল, তারপরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো সে সময় একটু কারেকশন এসেছিলো। তাছাড়া কিন্তু লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে। সে তো মাঝে সাঝে কারেকশন থাকবেই, সে যত ভালো স্টকই হোক, কিন্তু আলটিমেট কিন্তু এই উপরের দিকেই যাচ্ছে। আপনি এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, 3,22 কোটি টাকার এদের মার্কেট ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দেখুন 30%-এর উপরে, বুক ভ্যালু দেখুন 140 রয়েছে, প্রাইস আর্নিং রেশিও কিন্তু মানে ইদানিং খুব হাই রয়েছে 97। আর অ্যাকচুয়ালি আপনি যদি এভারেজ এর দেখেন, এর যে প্রাইস আর্নিং রেশিও কোনো দিন 5, 10, 15 এরকম পাবেন না, মোটামুটি কিন্তু হাই থাকে। সে একটু বেশি হাই রয়েছে, সেটা দেখবেন যে মোটামুটি তাদের যে প্রফিটেবিলিটি রয়েছে সেটা যদি আরও বাড়ায়, কিংবা তাদের যদি একটা কনসলিডেশন স্টেজ চলে 1-2 বছরে, তবেই কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, এই যে বর্তমানে 3600 টাকার উপরে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.28% হিসেবে। আপনি যদি এদের দেখুন, সেলসটা দেখুন, মানে এত বড় লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু এদের গ্রোথটা কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপের মতোই। দেখুন 2018-তে 16,000 কোটি ছিল এদের সেলস, এখন দেখুন 46,000 কোটি। 16,000 থেকে 19,000, 21,000, 28,000 হলো 40, 46, মানে গ্রোথ তাদের রয়েছে এবং খুব দ্রুত, খুব বড় গ্রোথ রয়েছে। আর প্রফিটেবিলিটি দেখুন, 2018-তে ছিল 1530 কোটি, এখন সেটা 4487 কোটি। মানে যে মাঝারি ধরনের যে কোম্পানিগুলো রয়েছে, স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু এরকম গ্রোথ দেখা যায়। এর ব্যালেন্স শিট দেখলে 12,340 কোটির এদের রিজার্ভ রয়েছে, ঋণ রয়েছে 14,256 কোটি, যার মধ্যে লং টার্মে মাত্র 28 কোটির ঋণ রয়েছে। যারা এত প্রফিটেবল কোম্পানি, তাদের কাছে এই ব্যালেন্স শিট ঠিকঠাকই ধরা যায়, সে খুব ফাটাফাটি না হলেও। শেয়ার হোল্ডিং প্যাটার্নে নিয়েও কিছু বলার নেই। মোট কথা, এই কোম্পানিটাকে চোখ বন্ধ করার, ভরসা করার মতোই একটা কোম্পানি, যেটা রিটার্নও কিন্তু ফাটাফাটি পাবেন। যে লার্জ ক্যাপ কোম্পানির জন্য 5 বছরে আপনাকে টাকা দ্বিগুণ করে দেবে, 5 বছরে 100% রিটার্ন, সেরকম না। আপনি যদি 5 বছরে এটা 200, 300, 400% রিটার্নও পেতে পারেন, যেটা দেখাও যাচ্ছে। গত 5 বছরে মোটামুটি 300%-এর মতো রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরের যেটা কোম্পানি, সেটা আইটি সেক্টরের একটা কোম্পানি, টিসিএস। আপনারা জানেন যে টিসিএস আইটির মধ্যে সবচেয়ে বড় কোম্পানি ভারতের মধ্যে, টাটা কনসালটেন্সি সার্ভিস। সে রিটার্ন কিন্তু একটু স্লো তুলনামূলক। আপনি দেখুন 5 বছরে 100% রিটার্ন, মানে এটা আপনি ধরে নিতে পারেন এই কোম্পানি এতটাই বড়, এতে মার্কেট ক্যাপিটাল
এতটাই বড়, মানে টাটা গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় কোম্পানি। আর এদের বিজনেস শুধু আমাদের দেশে না, ম্যাক্সিমাম বিজনেস বিদেশেও, এদের প্রচুর বড় নেটওয়ার্ক রয়েছে বিজনেসে। সেটা টাটা কনসালটেন্সি সার্ভিসকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। 5 বছরে 100% রিটার্ন, এটা যদি খুব খারাপ অবস্থা হয়ও। আর আপনারা জানেন যে আইটি সেক্টরটা পুরোটাই কিন্তু 1-1.5-2 বছর ধরে কিন্তু একটা কারেকশন মোডই চলছে, তবুও 5 বছরে কিন্তু 100% রিটার্ন রয়েছে। এই কোম্পানি যদি গত 1 বছরের রিটার্ন দেখেন, তেমন কোনো রিটার্ন দেখতে পাবেন না, 17%-এর মতো একটা সাধারণ মানের রিটার্ন রয়েছে। কিন্তু গোটা আইটি সেক্টরটাই কিন্তু কারেকশনে ছিল যখন থেকে ইনফ্লেশনের চাপ চলছিল। তো বিশেষ করে এদের যে ম্যাক্সিমাম বিজনেস যেহেতু এদের বাইরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাদের বিজনেস হ্যাম্পার হয়েছিল। তো সেটা কিন্তু এখন একসময় মোটামুটি 25-30%-এর মতো কারেকশন এসেছিলো অল টাইম হাই থেকে, সেখান থেকে কিন্তু এখন প্রায় রিকভারি করে ফেলেছে। তো এই কোম্পানি লং টার্মে হিসাবে খুবই ভরসাযোগ্য কোম্পানি, এবং রিটার্নও আপনাকে কিন্তু একটা ডিসেন্ট রিটার্ন দিবে, অন্তত এফডিকে বিট করবে, এবং 5 বছরে অন্তত টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, মার্কেট ক্যাপিটাল প্রায় 14 লক্ষ কোটির মতো, এত বড় কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও 31 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখুন 46.9%-এর মতো। বুক ভ্যালু 275, বর্তমানে 3800 টাকার আশেপাশে চলছে। ডিভিডেন্ড মোটাসোটা 1.26%, ফেস ভ্যালু 1 রয়েছে। এদের বিজনেসের গ্রোথটা দেখুন, এত বড় কোম্পানির গ্রোথ কিন্তু একটু স্লোই হয়, এটা বলার অপেক্ষা রাখে না, যেখানে 14 লক্ষ কোটি টাকার এদের যে মার্কেট ক্যাপিটাল। দেখুন মোটামুটি 2018-তে এদের যে সেল ছিল 1,23,000, সেটা এখন 2,34,000, মানে 5 বছরের দ্বিগুণ এদের বিজনেস বাড়িয়ে দিয়েছে। প্রফিটেবিলিটি দেখুন, 2018-তে ছিল 25,000 কোটি, এখন সেটা 44,000 কোটি। তো গ্রোথ তো অবশ্যই রয়েছে। ব্যালেন্স শিট দেখলে দেখুন, এটা দিয়ে আরও একটা লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানি খোলা যাবে। 1 লক্ষ কোটির উপরে এদের রিজার্ভ রয়েছে। আর ঋণ বলতে মাত্র 7,000 কোটি টাকার একটা ঋণ রয়েছে। আর দেখুন 1 লক্ষ কোটি এদের রিজার্ভই রয়েছে, ক্যাশ রয়েছে। কতটা শক্তিশালী একটা কোম্পানি দেখুন। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, 72%-এর উপর প্রমোটার রয়েছে, বেশিরভাগই টাটা গ্রুপের হোল্ডিং রয়েছে। এফআই রয়েছে 13%-এর কাছাকাছি, ডিএই রয়েছে 10%-এর। আর এফআই ডিএই সকলে এই কোম্পানির যে হোল্ডিং, সে প্রফিট বুকিং তো মাঝে মাঝে করবেই, কিন্তু হোল্ডিং কিন্তু বাড়ছে। দেখুন এফআই একটু কমেছে, কিন্তু ডিএই কিন্তু ধীরে ধীরে সেই মাল কিনে নিয়েছে। আর পাবলিক রয়েছে মাত্র 5%-এর মতো। তো অবশ্যই একটা ভরসাযোগ্য কোম্পানি। আচ্ছা, এরপরে যেটা কোম্পানি, সেটা পাওয়ার সেক্টরে, যেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেটা গ্রোথ কিন্তু সবচেয়ে বেশি হতে পারে আর কি। যে অলরেডি এস্টাবলিশড টিসিএস, টাইটান, সেক্ষেত্রে টাটা পাওয়ারের কিন্তু এখনও দিন বাকি রয়েছে। যে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, এগুলো যদি ঠিকঠাক চলে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যালের ব্যাপারটা, তাহলে কিন্তু এই টাটা পাওয়ারকে আর কিন্তু ধরা যাবে না। আর ইদানিং দেখুন, কিছুদিন ধরেই পুরনো যে একটা কনসলিডেশন স্টেজ ছিল, সেটা ভেঙে নতুন হাই কিন্তু তৈরি করেছে। একটা অনেক দিন ধরে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল, ইদানিং কিন্তু সেটা একটা ব্রেকআউট দিয়েছে, যেটাকে আপনার মানে ট্রেডিংয়ের ভাষায় যদি বলতে যায়, গত 1 বছরে 60%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে। গত 5 বছরে এখন 300%-এর উপরে রিটার্ন রয়েছে। আর এটার প্রচুর, মানে বিশেষজ্ঞদের মধ্যে এটা প্রচুর গ্রোথ বাকি রয়েছে। এদের যে বিজনেস একেবারেই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এগুলো ইন্ডিভিজুয়ালি বারবার কভার করা হয়। মার্কেট ক্যাপিটাল ইদানিং 1 লক্ষ কোটি ছাড়িয়ে গেল। প্রাইস আর্নিং রেশিও 30, রিটার্ন অন ইকুইটি 12%-এর উপরে রয়েছে। বুক ভ্যালু 94 রয়েছে, 327 টাকায় চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে। আর ডিভিডেন্ড দিচ্ছে 0.61% হিসেবে। এখন এদের যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন, 2018-তে এদের সেলস হতো 26,000 কোটি, এখন সেটা 57,000 কোটি, এবং সুন্দর করে গ্রো করছে কিন্তু। আর প্রফিটেবিলিটি দেখুন, সেখানেও গ্রোথ রয়েছে। 2600 কোটির মতো এদের প্রফিট ছিল, সেটা এখন 4100 কোটি। আচ্ছা, এদের ব্যালেন্স শিটটা যদি এখন দেখেন, এদের রিজার্ভ রয়েছে 29,000 কোটি, 30,000 কোটির কাছাকাছি, এবং সেটা কিন্তু খুব সুন্দর করে গ্রো করছে। কিন্তু এদের ঋণও রয়েছে। আর আপনারা দেখবেন যে এই যে টাটা গ্রুপের মধ্যে বিশেষ করে এই যে বিজনেসটা, এটাও ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তারপরে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে যে কাজ করছে, এইসব সেগমেন্টে, এইসব সেক্টরে কিন্তু প্রথম দিকে কিন্তু ইনভেস্টমেন্টটা মানে জরুরি। আর সেটুকু কিন্তু ক্ষমতাও রয়েছে টাটা গ্রুপের। তাদের যে প্রচুর কিন্তু ব্যবসা রয়েছে, তার মধ্যে যেগুলো আর কি যে ভবিষ্যৎ নির্ভর যে বিজনেসগুলো, যেমন পাওয়ার সেক্টরে এই টাটা পাওয়ার, তারপরে টাটা মোটরের ক্ষেত্রেও দেখবেন, টাটা মোটরের ক্ষেত্রেও কিন্তু অনেক ঋণ রয়েছে। কারণ তারা ভীষণে কাজ করে, যে 15 বছর, 20 বছর, 30 বছর পরে কী অবস্থায় আসতে পারে। এই ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে প্রথম কাজ, সবচেয়ে বড় কাজ শুরু করেছে কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। পাওয়ার নিয়ে, রিনিউয়েবল এনার্জি নিয়ে সবচেয়ে বড় কাজ শুরু করেছে এই টাটা গ্রুপের, যেটা কিন্তু আপনি যদি টাটা এই পাওয়ারের যদি চার্টটা দেখেন, 2012 থেকে 18 পর্যন্ত কোনো রিটার্ন নেই। দেখুন লং টার্মের চার্টটা,
19%। যখন থেকে রিনিউয়েবল এনার্জি তারপরে ইলেকট্রিক ভেহিক্যাল এসব নিয়ে কথাবার্তা হচ্ছে তখন থেকে কিন্তু দেখুন র্যালিটা। তো বুঝতেই পারছেন যে মোট কথা তারা কিন্তু ভবিষ্যতের ওপর চিন্তাভাবনা করেই এগোয়। আর সেক্ষেত্রে প্রথম দিকে ইনভেস্টমেন্টটা প্রচুর জরুরি দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু ঋণও নিতে হয়। তো যাই হোক, এই কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন কিছু বলার নেই। এখানে 47-47% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 10%-এর উপর, ডিএই রয়েছে 15%-এর উপর। আর ইদানিং কিন্তু সকলে তাদের হোল্ডিং বাড়াচ্ছে। আর মোট কথা এদের যে একটা বিজনেস রয়েছে সেটা কিন্তু মানে ভবিষ্যতে প্রচণ্ডভাবে গ্রো করতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা রয়েছে। এর সঙ্গে পরের যেটা কোম্পানি একই রকম, যদি ইলেকট্রিক ভেহিক্যালের কথা বলা হয় তবে কিন্তু টাটা মোটরের থেকে আর কেউ এগিয়ে থাকবে না। ম্যাক্সিমাম মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে থাকবে। আর যখন থেকে দেখুন যে এই ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কথা হচ্ছে তখন থেকে কিন্তু একসময় কিন্তু এটা ভালো রকম ডাউন ছিল, 70 টাকার আশেপাশে চলে এসেছিল। বেশি দিনের কথা না, 2020-20 ওপরে কোভিড টাইমে আর কি যে ছিল আর কি, সেখান থেকে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু একটা মোটামুটি যে পুরনো হাই ছিল সেটা ভেঙে নতুন হাই তৈরি করেছে। তখন থেকে প্রায় 700%-এর মতো কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়ে দিয়েছে। 725 টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির। যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন 2,65,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল রয়েছে, প্রাইস আর্নিং রেশিও 16 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 5%, 5.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 161, বর্তমানে 725 টাকায় চলছে, আর ফেস ভ্যালু 2 রয়েছে, আর ডিভিডেন্ডও দিচ্ছে 0.28% হিসাবে। আর পি রেশিওটা কিন্তু মানে খুব সুন্দর রয়েছে, যাতেই কিন্তু বোঝা যায় মানে খুব কম ভ্যালুয়েশনেই রয়েছে আর কি। আপনি এদের যদি গ্রোথটা দেখেন এদের বিজনেসে, 2018-তে এদের সেলস হতো 2,91 কোটির মতো, সেটা এখন 4 লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর প্রফিটেবিলিটি যদি দেখেন মানে নেগেটিভে ছিল অনেক দিন, কিন্তু নেগেটিভ দেখুন 2019-এ, 20-তে, 21-এ, 22-এ, ইদানিং কিন্তু তারা কিন্তু অনেক দিনের যে তাদের যে নেগেটিভিটি সেটা কিন্তু পজিটিভে এই যে প্রথম কোয়ার্টারে আর কি, সেটা কিন্তু প্রথম হয়েছে 2,690 কোটির প্রথম অনেক দিন পরে কিন্তু প্রফিটের মুখ দেখেছে। তারপরে দেখুন গ্রোথটা 15,672 কোটি। আর তার ফলেই কিন্তু এই কোম্পানি শেয়ার দরে একটা ভালো রকম গতি এসেছে। 2019-20 পর্যন্ত কিন্তু ডাউনই ছিল এই কোম্পানির চার্টটা দেখলেন। এদের যদি দেখুন রিজার্ভ 52,000 কোটি, আর ঋণ দেখুন 1,27,000 কোটি। যেটা বলা হলো একটু আগেই যে এরা ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে এবং ভবিষ্যৎ নির্ভর কাজ করে, যেমন ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কিন্তু কাজ করছে, যেটা এখনও যে মার্কেটে ইলেকট্রিক ভেহিক্যাল চলছে সেটা না, কিন্তু তারা ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে কাজ করছে। এক্ষেত্রে কিন্তু তাদের এই যে তাদের যে খরচাটা আর কি, ইনভেস্টমেন্টটা খুব জরুরি হয়ে দাঁড়ায়, সেই জন্যই কিন্তু আপনি বড় ঋণ দেখতে পাচ্ছেন। তো এখন যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, এখানেও কিছু বলার নেই। 46%-এর উপরে রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 18%-এর উপরে, ডিআই রয়েছে 17%-এর উপর, পাবলিক রয়েছে 17%। তো যাই হোক, এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট। এটা এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি, যেটা খুব কমই এটা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সে তার কিন্তু কাজ করেই যাচ্ছে ঠিকঠাক। দেখুন গত 5 বছরে 348% একটা কিন্তু মোটা সোটা রিটার্ন দিয়েছে। গত 1 বছরে ধরলে 27%-এর মতো রিটার্ন। আর মানে এটা নিয়ে খুব কমই আলোচনা করা হয়, কিন্তু মোটামুটি এর কিন্তু পারফরমেন্স দিয়েই চলেছে। মানে 989 টাকায় চলছে, মোটামুটি অনেক দিন একটা কনসলিডেশন স্টেজে থাকার পর কিন্তু এই ব্রেকআউটটা দিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে 1000 ছুঁয়ে ফেলবে। তো যাই হোক, এই কোম্পানিরও যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 92,000 কোটির উপরে, প্রাইস আর্নিং রেশিও 74 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 6%, 6.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 174 রয়েছে, 993 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে। এদের বিজনেসটা যদি দেখেন 2018-তে এদের সেলস ছিল 6,800 কোটি, সেটা এখন 14,568 কোটি, মানে সুন্দর গ্রোথ রয়েছে। প্রত্যেক বছরই তারা তাদের সেলস বাড়াচ্ছে। নেট প্রফিটেবিলিটিতেও তাই, 2018-তে ছিল 556 কোটি, সেটা বর্তমানে 1,356 কোটি। এদের যদি ব্যালেন্স শিট দেখেন 16,000 কোটির এদের শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, আর ঋণ রয়েছে 1,500 কোটির মতো, যেখানে লং টার্মে রয়েছে 178 কোটি মাত্র। তো বুঝতেই পারছেন খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এদের। যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ধরেন, এখানে প্রোমোটার রয়েছে 34%-এর উপরে, দেখুন এফআই দেখুন 25%-এর উপরে, ডিআই দেখুন 16%-এর উপরে, আর বাকিটা পাবলিক রয়েছে 23%-এর মতো। তো এটাও প্রচণ্ড একটা ভরসাযোগ্য স্টক এবং খুব ভালো পারফরমেন্স দেওয়া আর কি। মোটামুটি 5 বছরে 200-300% রিটার্ন কিন্তু এই ধরনের কোম্পানিতে আশা করাই যায়। এরপরে যেটা কোম্পানি সবচেয়ে বর্তমানে আলোচনায় রয়েছে, আর বিশেষ করে এরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে কিন্তু
খুবই এগিয়ে রয়েছে, মানে সেটা নিয়ে কিন্তু কাজ করছে। আর আপনারা জানেন যে আইটি সেক্টরের ভবিষ্যৎ হিসেবে কিন্তু এই এআইকেই ধরা হচ্ছে। তো এক্ষেত্রে টাটা এলএক্সির কথা কিন্তু প্রথমেই আসবে। আপনি দেখুন এই কোম্পানি 5 বছরে 775% একটা মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েই দিয়েছে। গত 1 বছরে 41% মতো একটা কিন্তু রিটার্ন দিয়েছে। আর আইটি সেক্টরের কোম্পানি তা সত্ত্বেও মানে অনেক দিন ধরে একটা কনসলিডেশন ফেজে ছিল। তারপরে দেখুন ইদানিং কিন্তু সেই পুরনো মানে হাই ভেঙে আবার নতুন হাই তৈরি করেছে। তো এটার মধ্যেও কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। কারণ এটা যে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সি নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু তারা অন্যান্য কোম্পানির চেয়ে এগিয়ে রয়েছে। আর বিশেষ করে এটা টাটা গ্রুপের কোম্পানি। টাটা কিন্তু তাদের তো বিজনেস নেটওয়ার্ক বড়ই, আর বিশেষ করে এগুলো নতুন যেহেতু আর কি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, সেক্ষেত্রে টাটা গ্রুপ তো প্রথমে থাকবেই, এগিয়ে থাকবেই। তো এই গ্রুপের যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, এটা মার্কেট ক্যাপিটাল 55,000 কোটির মতো, প্রাইস আর্নিং রেশিও 70 রয়েছে, রিটার্ন অন ইকুইটি দেখুন 41%-এর উপরে, বুক ভ্যালু দেখুন 337, আর বর্তমানে 8,871 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.68% হিসাবে। আর শুধু বিজনেসের গ্রোথটা দেখুন, 2018-তে এদের সেলস হতো 1386 কোটি, এখন সেটা 3388 কোটি, কি দ্রুত হারে গ্রো করছে। প্রফিটেবিলিটি দেখুন 2018-তে ছিল 240 কোটি, সেটা বাড়তে বাড়তে বর্তমানে 785 কোটি। এবার ব্যালেন্স শিটটা দেখুন, 2000 কোটির এদের শক্ত রিজার্ভ রয়েছে এদের মার্কেট ক্যাপিটাল অনুযায়ী তুলনায় আর কি। 237 কোটির এদের ঋণ রয়েছে। তো যার কাছে 2000 কোটির ক্যাশ রয়েছে, এটুকু ঋণ কোনো ব্যাপারই না। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়েও কিছু বলার নেই, প্রায় 44%-এর কাছাকাছি প্রোমোটার, এফআই রয়েছে 14%-এর কাছাকাছি, ডিএই রয়েছে 5%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 37%-এর উপরে। তো অবশ্যই এই কোম্পানিরও এগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং হবে। প্রত্যেকটা যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখলেন, তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক, তাদের যে ব্যালেন্স শিট হোক, এগুলো কিন্তু কোনো কিছুই বলার নেই। তার মধ্যে টাটা পাওয়ার এবং টাটা মোটরের ব্যালেন্স শিটের মধ্যে একটু বেশি ঋণ দেখা যাচ্ছে, এবং সেটা কী কারণে সেটা নিয়েও আপনাকে আন্দাজ দেওয়া হলো। তো যাই হোক, ওভারঅল যে কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করা হলো, প্রত্যেকটি কিন্তু হাই গ্রোথ পোটেনশিয়াল রয়েছে। আর ভবিষ্যতে বিশেষ করে এই টাটা মোটর, টাটা পাওয়ার, তারপরে টাটা এলএক্সি, এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে খুব বড়, আরও বড় আকারে কিন্তু এদের আরও বড় আকার ধারণ করতে পারে। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, আবার প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, তখন অবশ্যই আরও ডিটেলসে অ্যানালাইসিস করবেন। আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে, তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।